সন্ধ্যার ভায়োলিন, লেখনীতে বৃষ্টি ইসলাম, পর্ব সংখ্যা 26। আব্র ভাইয়ের সাথে ছবি তুমি কখন তুললে আপু? ওহু নির্বিকার, চোখ বড় বড় করে হয়ে উঠেছে তার, ঠোঁট দুটো শক্ত করে রাখে, মনে হচ্ছে নিজের ভাবনাগুলো সামলে উঠতে পারছে না। সব হিসেব যেন উল্টো হয়ে গেছে। মুহূর্তেই নিহার কণ্ঠস্বরে বেজে উঠল, আপু কিছু বলছো না কেন? নিহা জিজ্ঞাসাবারও কাঁপিয়ে তোলে ওহুর বক্ষ। ওহু থমথম খেয়ে ধীরে ধীরে মুখ তুলে চায়। আসলে এই ছবিগুলো মজা করে তুলেছি, বুঝেছিস নিহা? তুই আবার এই ব্যাপারে কাউকে কিছু বলতে যাস না কেমন? কথাগুলো বলেই নিরুপায় কষ্ট নিয়ে নিহার দিকে তাকায় ওহু। নিহা এবার কোমল স্বরে বলি ছুড়ে, আচ্ছা আপু কাউকে বলবো না কিছু, কিন্তু তুমি এই ছবি কিভাবে তুললে? ওহু হেসে ফেলে হাঁক ছুড়ে, ওই যে বললাম না মজা করে, হিহি। নিয়ে এবার ব্যঙ্গ করে বলে ওঠে, অব্র ভাইয়া খালি গায়ে তোমার কাঁধে শুয়ে আছে, এরকম একটা রোমান্টিক ছবি তুমি ফানি পিক বলছো? ওহু আতকে ওঠে, পায় ফিসফিস করে হাঁক ছুড়ে, আসতে বল আসতে, তুই তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি একেবারে। নিহা এবার আরেকটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তো এবার বলো না কখন তুলেছো এই ছবিগুলো? ফিসফিস করে যেন আশেপাশে দেখে কেউ শুনে ফেলছে নাকি। ওহু একটু দম নিয়ে সংলাপ করে, ড্রেসিং করতে গিয়েছিল না ডক্টর, সেই সময় সেদিন তুলেছিলাম ছবিগুলো মজা করে, শুধুই মজা করে, আর কোনো ইন্টেনশন ছিল না, আই স্টিল এখনো নেই। ওহু নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে, আমি ছবিগুলো এমনি তুলেছি, এই যে দেখ এখানে তোর সামনের ছবিগুলো ডিলিটও করে দিচ্ছি। এই বলে ওহু ফোন খুলে একের পর এক ছবি মুছে ফেলে, একেবারে ডিলিট ফাইল থেকেও। এই যে ডিলিট করে ফেলেছি, দেখেছিস না? নিহা ঠোঁটের কোণে চক্রান্তময় হাসি ফুটিয়ে উঠে আওড়ালো, দেখলাম। মুখ বন্ধ করার জন্য আমি কি পাবো? ও হতভম্ব হয়ে নিহার দিকে তাকায়, চোখে প্রশ্ন। এটুকু বাচ্চা আবার ঘুষ দাবি করছে, কি চাস তুই? নিহা জবাব দিল নির্বিকার ভাবে, আপাতত কয়েক বক্স চকলেট চাই, পরবর্তীতে যখন যা লাগবে তোমাকে জানিয়ে দিব। আজ ভার্সিটি থেকে ফেরার পথে নিয়ে এসো কেমন? এখন আমি আসি। ওহু চুপচাপ তাকিয়ে থাকে নিহার চলে যাওয়ার পানে, পরক্ষণে ঠোঁট নাড়িয়ে সংলাপ করে বলে, ছবিগুলো রেখে দিয়েছিলাম যেন প্রয়োজন অব্র ভাইয়াকে ব্ল্যাকমেল করতে পারি। এখন দেখছি সেই ছবির জন্য আমাকে ব্ল্যাকমেলের শিকার হতে হচ্ছে। হতাশ, খুবই হতাশ। ওহু কিছু না ভেবেই নিচে নেমে আসে মহলের ভোজনালয়ে। ডাইনিং টেবিলে খাবার পরিবেশনা, সকলের যেন ফিসফিসে কথোপকথনে মুগ্ধ, মুখে রুচিময় খাদ্য। ওহু গিয়ে বসলো সবার মাঝে, তবে তার মন অন্য কোথাও ঘুরপাক খাচ্ছে, তার চোখ বারবার ঘুরে বেড়াচ্ছে নিহার দিকে। মেয়েটা বেশ শান্ত ও সৌম্য ভঙ্গিতে খাচ্ছে। ওহুর মনে একটু অস্বস্তি জন্ম নেয়, হয়তো এই মেয়েটার ওপর আস্থা রাখা চলে। খাওয়া শেষ করে ওহু সোজা নিজের কক্ষে ফিরে এলো, প্রস্তুত হতে হবে বিশ্ববিদ্যালয়ের জন্য। কিছুদিন যাবত তার ক্লাস কোচিং মিস যাচ্ছে, মনটা তাই খানিকটা ব্যাকুল। প্রস্তুত হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মহলের পার্কিংয়ে। ড্রাইভার আঙ্কেল চলেন, এখন তো তোমারে নিতে পারবো না মা। ছোট সাহেব আব্র নিতে হইব অফিসে। ওহুর কপালে ভাঁজ পড়ে, কণ্ঠে বিড়বিড় হয়ে আসে, মানে কি? প্রতিদিন তো আপনি আমাকে নিয়ে যান, হঠাৎ করে কেন পরিবর্তন? ড্রাইভার একটু নির্ভয় ভঙ্গিতে আওড়ালো, এটা আমি জানি না মা, আমাকে বলা হয়েছে এখন থেকে ছোট সাহেবকে আগে নিতে হবে। ও হতাশতায় ফিরে আসে মহলের ভেতর, খোঁজ করতে লাগলো কার উদ্দেশ্যে এই পরিবর্তন। আম্মি, কাকিয়া। পরক্ষণে আলিনা খান সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে হাঁক ছুড়লেন, কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? ওহু অভিমান নিয়ে বুলি ফোটালো, চিৎকার করব না? ভার্সিটি যাব অথচ গাড়ি নেই। ড্রাইভার আঙ্কেল বলছে এখন থেকে নাকি আব্র ভাই অফিসে যাবে, তাহলে আমি কিভাবে যাব? প্রত্যুত্তরে আলিনা খান মুচকি এসে বলল, দৈব্যর বাক্য ছড়ে বলল তার নিকট, এত ব্যাকুল হবার কি আছে? আব্রোর সাথেই যাবি, অফিসের পথে তোকে ভার্সিটির সামনে নামিয়ে দেবে, গাড়ির তো অভাব নেই মহলে, কেবল ভরসা করার মতো ড্রাইভারের অভাব। এই অসময়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে আব্রে বলল, তার স্বাধীনতা গোটাতে ভরসা করা যায় এমন কেউ নেই বললে তো চলে। অব্রকে দেখেও গলা শুকিয়ে গেল, নিজের অজান্তে একটু ঢোক গিলল সে। কিছু বলার আগেই তার আম্মিজান মুখ খুললেন, ঠিকই তো বলেছে আব্র, ওর সাথে তো যেতে পারবি, এখনকার ড্রাইভারদের কোনো ভরসা নেই।
জামা। অহু চোখ কুচকে তাকালো মায়ের দিকে, মনে হচ্ছিল যেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে তার মায়ের মনের কথা। ভেতরে জমে রাখা রাগটা ঠেলে উঠে এলো কণ্ঠ পর্যন্ত। আমি যেতে চাই না ওনার সাথে, কতটা ভরসাযোগ্য সেটি আমি খুব ভালো করে জানি। মেজাজ গরম হলো যেখানে থাপ্পড় বসিয়ে দেয় সে। গাড়িতে যদি কিছু হয় তাহলে হয়তো লাথি মেরে ফেলেই চলে যাবে, কিন্তু সে সমস্ত কথা মুখে বলার সাহস হলো না তার। গলার কাছে এসেই জমে গেল তা, যেন এক অদৃশ্য দেওয়াল ঠেলে উঠল কথাগুলো থামিয়ে। বাধা হয়ে অব্রর সাথে গাড়িতে উঠতে হলো তাকে, বাধ্য মেয়ের মতো। তবে এই গাড়ি তার প্রতিদিনের চেনা গাড়ি নয়, খান ইন্ডাস্ট্রির ফ্যান্টাসিপ ফ্ল্যাগশিপ BMW M সিরিজের ব্ল্যাক এডিশন। বিলাসিতার ছাপ রক্তে মিশে আছে এই গাড়ির গন্ধে। গাড়ির পেছনের সিটে পাশাপাশি বসে আছে তারা দুজন। অন্ধরে অনেকটা শূন্যতা, একে অপরের দিকে তাকিয়ে না তাকিয়েই বলেই বুঝতে পারে অনাগ্রহতা। ওহু জানালার কাছ নামিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন রাতে রাগে ও দুঃখ মিলে আব্রোর হাতে কামড় বসিয়েছিল সে। ভাবলো কি অবস্থা হয়েছে তার হাতে। ধীরে ধীরে ঘুরে তাকালো আব্রোর দিকে। আব্রো এখনো বাইরের দিকে তাকিয়ে, যেন চারপাশে থাকা মানুষের কিছু চাহনি উপেক্ষা করছে। নেভি ব্লু শার্ট, গলায় ছোট্ট দুটো বোতাম খোলা, হাতা গোটানো আর বাহুডোরে ভার করে রাখা কালো ব্লেজার। ওহু আব্রোর বাম হাতটা দেখতে পাচ্ছিল না ঠিকঠাক, তাই একটু ঝুঁকে উকি লাগালো। হঠাৎ আব্রো তাকে লক্ষ্য করে বলল, ভুরু কোচকে জিজ্ঞাসা করলো, কি দেখছি সেভাবে? কিছু না, এইটুকু বলেই থামলো। আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। চোখে মুখে দন্ত উদাসীনতা। ওহু ঠোঁট বাঁকিয়ে একটা ছোট্ট ভিংচি কেটে আবারও জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ করে চোখ আটকে গেল রাস্তার এক পাশে লাগানো পোস্টারে। চোখ বড় বড় হয়ে উঠল তার, গলা শুকিয়ে এলো, বুকের ভেতরটা কাঁপুনি ধরলো। ওহু দ্রুত গা সোজা করে এলিয়ে দিল সিটে। এরা তো সেই ছেলেগুলো, সেই বখাটে, যারা আমাকে সেদিন রাস্তায় বিরক্ত করেছিল, কিন্তু ওরা তো খুন হয়ে গেছে। কে মারলো তাদের? তাহলে কি বাবা পার্টির দিন সেই কথাগুলো বলেছিল সেদিন সত্যি? মনে মনেই প্রশ্নের পর প্রশ্নের ভিড় করলো তার। বিভ্রান্ত চোখ পাশ ফিরে তাকালো। ওহু চমকে উঠল। আব্রো তখন তার নিজের দিকে তাকিয়ে আগুনের মতো জ্বলছিল অব্র চক্ষুদয়। কঠিন তীক্ষ্ণ রহস্যময় গলায় কিছু আওয়াজ বেরোচ্ছিল না। কাপা কাপা গলায় বলে, আব্রো ভাই, ওরা তো সেই ছেলেগুলো, তাই না? কে মারলো ওদের? তারপর একটা দম বন্ধ করা ঢোক গিলে চুপ করলো। আব্রো তখন মাথা ঘুরিয়ে কণ্ঠ নিচু করে আওড়ালো, আমি। ওর কণ্ঠ কাঁপছে, অব্র ভাইয়া, ওরা তো তারাই, তাই না? তাহলে মারলেন কেন? কতগুলো বলে আবারও থেমে গেল ওহু। শব্দ শুনে অবাক হইল কিছুটা। যখন অব্র বলল আমি, বিষময় চোখ বড় হয়ে গেল। মানে কি বললেন? মানে হচ্ছে আমি কিভাবে জানবো কে মেরেছে তাদের? আব্রোর চোখ মুখ গম্ভীর্য। এমন কিছু বলবে সে বুঝতে পারেনি ওহু। কিন্তু আপনি তো একটু আগে। আমি কি? আর একটা কথা বললে এখন গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যাব। ওহু মুখে বিরক্তি রেখা দেখা গেল। কিছু বলার ইচ্ছে হলেও সংবরণ করলো নিজেকে। চুপচাপ গাড়ি জানালার পাশে বসে থাকে। এমন লোক কখন কি বলে ফেলে যাবে তার ঠিক নেই। তার থেকে তার চোখ থাকাটাই সবচেয়ে ভালো। গাড়ি এসে থামলো ভার্সিটির গেটের সামনে। ওহু কিছু একটা বলার চেষ্টা করে, ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় ড্রাইভার। একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে পড়ে ওহু। নিঃশ্বাসে মিশে আছে হতাশতা, একটা ক্ষীণ অভিমান। এরপর দ্রুত পা বাড়ায় ভেতরের দিকে। অনেকদিন পর সে এসেছে ভার্সিটিতে। অল্প এগোতেই পথ আটকে দাঁড়ায় কিছু সিনিয়র মেয়ে। এই মেয়ে শুনছো? জি বলুন। তোমাকে তো আগেই বলেছিলাম তোমার কাজিনের কন্ট্যাক্ট নাম্বার দিতে। কই নাম্বার দাও। ওহু জাহাজ কণ্ঠে শুধায়, আমার কাছে ওনার নাম্বার নেই। ওনাকে বলেছিলাম আপনাদের কথা, তিনি স্পষ্ট বলেছেন আপনাদের প্রতি তার কোনো আগ্রহ নেই। এ কথা শুনে মেয়েগুলোর চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে। তাদের একজন এগিয়ে এসে গলা
চড়িয়ে হাঁক ছড়ে তোমার কাজিনের সাথে যদি আমাদের কন্ট্যাক্ট না করিয়ে দাও তবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না তুমি, সেই ব্যবস্থা করব আমরা। আপনারা কি আমাকে র্যাক করছেন? তুমি যেটা মনে করো। এই বলে তারা একে অপরের দিকে তাকিয়ে সরে যায়। ওহুর অধরে ভেবিঞ্চিত হাসি ফুটে ওঠে, চোখে খেলে যায় তৃপ্ত আত্মবিশ্বাসের কাঁসা। মনে মনে বলে ওঠে আমাকে পরীক্ষা থেকে আটকানোর সাহস যাকে পছন্দ করেন সেই তো একদিন তোমাকে সবকিছু জবাব দেবে। এরপর ক্লাসের দিকে এগিয়ে যায় ওহু। ক্লাসে ঢুকতেই পড়ুর সাথে দেখা হয়, তবে সন্ধ্যার সেই ঘটনার কথা সে ওহু আর কাউকে বলে না। ও ভার্সিটি থেকে ফিরে আসে মহলে, কাঁধে ঝোলানো ব্যাগ, দিনভর ক্লান্তির ভর, চোখে মুখে ক্লান্তির ছায়া। ক্লান্ত হয়ে ক্লাস শেষে ওহু ছুটে গিয়েছিল শহরের এক চকলেটের শপে নিহার জন্য কিছু চকলেট কিনবে বলে। দোকানের চকলেট এগুলো চকচকে দিনের আলোর নিচে দাঁড়িয়ে নানা রকম ফ্লেভারের চকলেট থেকে বেছে নিয়েছিল কিছু বক্স। চকলেট হাতে নিয়ে সে ফিরে আসে মহলে, নিহাকে ডেকে চুপি চুপি হাতে গুজে দেয় সেই মিষ্টির বক্সগুলো। কাউকে কিছু বলবি না কিন্তু? আচ্ছা বলবো না, ঠিক আছে, এসে জবাব দেয় নিহা। পরক্ষণে আওড়ায়, দেখি তো কি কিনেছ আগে, এখন যাই পরে কথা হবে। নিহা চলে গেলে পরপরই ওহু নিচে রুমে যায়, ফ্রেশ হয়ে নেয়। দুপুরের খাবার খেতে বসে পরিবার মহলের অর্ধাঙ্গিনীদের সঙ্গে লাঞ্চ শেষ করে উঠে যায় মহলের ছাদে। চারদিকে বিকালের আলোর হাওয়া, এদিকে ওহুর মনে নিঃসঙ্গতার হাওয়া আঁচ লেগে আছে। আশফি আশা পার্টির পরের দিনই চলে গিয়েছে, সমবয়সী কেউ নেই প্রসাদময় মহলে। শিফা বড়, নিহা ছোট, মাঝে শূন্যতায় একা সে। আজকের বিকালটি একটু প্রশান্ত ক্লান্ত শেষ করে দিচ্ছে যেন। কোচিংয়ে তারা নেই তানহা মিসের কাছে পড়তে যাওয়ার তাগিদ। সন্ধ্যা 6:30 কোচিংয়ের জন্য রওনা দেয় ওহু। রাস্তা দিয়ে যেতে যেতে চোখ পড়ে সেই দোকানের দিকে, সেই দোকানটা যার সাথে জড়িয়ে আছে সেই অস্তিত্ব, স্মৃতির সন্ধ্যা। কিছু মুহূর্ত বুকে কাটার মতো বেঁধে থাকে তার, যেমন সেই সন্ধ্যায় ওহুর হৃদয়ে বেঁধেছিল। কোচিং শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসতেই নিহা এসে হাজির। আপু তুমি সেই চকলেটগুলো এনেছো, তাতে স্ট্রবেরি ফ্লেভার নাই। আমার স্ট্রবেরি ফ্লেভারের চকলেট চাই, কালকে এনে দিবেন? কালকে না, এখনই চাই, নইলে সবাইকে বলে দিব। ওহো মুখে পড়ে বাংলা 5 নম্বর শব্দের মতোই যেন বিভ্রান্তিতে পড়ল। মানে কি? এখন কোথায় থেকে আনবো চকলেট? আমি জানি না, বলে নিহা নাচতে নাচতে চলে গেল। বিপদে পড়েছে ওহু। বাইরে কেবল কাকা আব্বু আর অব্র ভাইয়া আছে। কাকা কিংবা আব্বুকে বলার প্রশ্নই আসে না। অব্র ভাইয়া তো এক কথায় ডেঞ্জারাস, যদি না আনতে পারে তাহলে নিয়ে সত্যি কিছু বলে দিবে। উফ, কে যে বলেছিল ছবিগুলো তুলতে? নিজের ওপর বিরক্তি ছুটে আসে ওহুর, তবুও সাহস করে ভাবে একবার অব্র ভাইয়াকে বলেই দেখি। ফোন হাতে এফবিতে ঢুকে অব্রর আইডি অফলাইন, ফোন নাম্বারও নাই। হঠাৎ এক মুহূর্ত বুদ্ধি মাথায় আসে, ছুটে যায় আলিনা খানের নিকট। চাচি তোমার ফোনটা দাও তো, পারুকে একটা কল করবো, আমার ফোনে টাকা নাই। আলিনা খানের ফোনটি হাতে তুলে নেয়, সুযোগ বুঝে নিয়ে আব্র নাম্বারটা রুমে নিয়ে পালঙ্কে বসে। এক সমুদ্র সাহস নিয়ে প্রথমবারের মতো কল করে আব্রকে। কল কেটে দেওয়া হয় 2 বার, হয়তো অপরিচিত নাম্বার দেখে। শেষবারের মতো আবারও ডায়াল করে, এবার কল রিসিভ হয়। হ্যালো কে? অব্রর গলা শুনতেই যেন ওহুর হৃৎপিণ্ডটা ধমকে গেল, শ্বাস প্রশ্বাস যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমি ওহু, অব্র ভাইয়া, আমি ওহু। বুঝি 1 মিনিট। অতঃপর অপর প্রান্ত থেকে শোনা যায় একটা জরুরি কল এসেছে। সরি ফর দ্যাট। হ্যাঁ বল, তুই আমার নাম্বার কোথায় পেলি? পেয়েছি আমি বাক্য শেষ হওয়ার আগে কল কেটে যায়। সিমের ব্যালেন্স ফুরিয়ে যায়। হতাশ ওহু ভাবে অব্র তো কখনোই কল ব্যাক করবে না, কিন্তু প্রতীক্ষার প্রহর ভেঙে অব্র নিজেই কল ব্যাক করে। হ্যালো, কি বল, কি হয়েছে? আসলে অব্র ভাই, আমার জন্য কিছু স্ট্রবেরি ফ্লেভারের চকলেট আনতে পারবেন? এই জন্য কল দিয়েছিস? আচ্ছা নিয়ে আসবো, এখন আর কি মিটিংয়ে আছি। কল কেটে যায় পরক্ষণে। ওহুর মুখবয়ে ফুটে ওঠে অনাবিল হাসি। রাত প্রায় 8টা। অব্র ফিরেছে মহলে, হাতে অনেকগুলো ব্যাগ, তার মধ্যে একটা ব্যাগে চকলেটে মোড়ানো, চকলেটের বেশ কয়েকটা বক্স। ভেতরে ঢুকতে ড্রয়িং রুমে চোখে পড়ে নিহাকে। ওহু
তখন নিচের ঘরে চকলেটের বক্সগুলো নজরে পড়তেই উচ্ছ্বাসিত হয়ে ওঠে নিহা। চোখে মুখে চলচল করছে যেন। অব্রর দিকে তাকিয়ে, ভাইয়া এনেছো চকলেট, দাও আমাকে। অব্র খানিকটা বিস্ময় ভরা চোখে তাকায় নিহার দিকে। এগুলো তো ওহু আনতে বলেছিল, আমার জন্যই তো ওহু আপু আনিয়েছে, বলে দাও নিহা। অব্র কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। অব্র কিছুটা ভরকে গিয়ে জিজ্ঞেস করে, তোর জন্য আনিয়েছে মানে? হ্যাঁ আমার জন্যই তো। তোর জন্য কেন? ওই আর কি, ওহু আপু। অব্রর মুখ যেন কালো হয়ে আসে, গলায় ধমক জড়িয়ে বলে, কি ওহু ওহু করছিস? হ্যাঁ মানে ওই আর কি ওহু আপু। কণ্ঠস্বর একটু কাঁপে নিহার। অব্র এবার নিজেকে সামলে রাখতে পারছে না, গর্জে ওঠে ভয়ঙ্কর কণ্ঠে, নিহা কি? রাগান্বিত চোখে তাকাতেই চুপসে যায় নিহা। তার শিশু কণ্ঠে আর কোনো সাহস জোটে না। অব্র চোখে যেন সব সত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এই চোখের দ্বারা তীব্রতা সহ্য করতে না পেরে শেষমেশ সমস্ত ঘটনা অকপটে খুলে বলতে শুরু করে সে। ওহুর কক্ষের দরজা খোলা ছিল। দ্বিধা না করে দরজা ঠেলে ভেতরে ঢুকে অব্র। হাতে ধরা ব্লেজারটা খুলে ওহুর খাটের ওপর ছুঁড়ে ফেলে। সে উঠে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে তাকায় অব্রের দিকে। অব্রের কপালে ঘাম লেপটে আছে, আন্ডারকার চুলগুলো আশ্রে পড়ে আছে কপালের ওপর। শার্টের হাতা গোটাতে গোটাতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, চকলেটগুলো কার জন্য আনিয়েছিস রে ওহু? ওহু একটু হকচকিয়ে গলা পরিষ্কার করে উত্তর দিল, আমার জন্য। কেন? তোর জন্য। সত্যি? তোর সাথে আমার কোনো ছবি আছে রে? এই প্রশ্নেই বজ্রপাত ঘটল ওহুর বক্ষে। চমকে উঠল সে। মনে হলো মাটি নিচে লুকিয়ে যায়। নিজের মনে প্রশ্ন, অব্র ভাই কিভাবে ছবির কথা জানে? কেন? কোন ছবি? কি জিজ্ঞাসা করছেন? ওহু একটু ভনিতা করলো, যেন সে কিছুই বুঝতে পারছে না। এ কি করলো মেয়েটা? গোপন কথা এত সহজে বলে দিল। নিজের ওপর রাগে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওহুর। কিরে, কথা বলছিস না কেন? আবারও প্রশ্ন ছুড়ে দিল অব্র। কোনো ছবি নেই তো? মিথ্যা বলেছে? ওহু মিথ্যার ওপর সত্যির প্রলেপ দিতে চাইল। ঠিক আছে, তোর ফোনটা দে আমায়। ফোন? হ্যাঁ ফোন। ধীরে ধীরে টেবিল থেকে ফোন তুলে কাপা হাতে অব্রর দিকে বাড়িয়ে দিল ওহু। অব্র ফোন ভনিতা না করেই ফোনটা মেরে টেনে নিল। খুব মনোযোগ সহকারে ফোন চেক করে। ওহু এক প্রকার অস্থির হয়ে দাঁড়িয়ে আছে ওহু হৃদয় নিয়ে। তবে মনে মনে সামান্য একটা শান্তির বাতাস লাগছে। ছবিগুলো অনেক আগে ডিলিট করে দিয়েছে সে। তারপরও ভয়কাম অনিশ্চয়তা চেপে আছে তার মাঝে। ওহুর চোখ মুখ চেপে একের পর এক ঢোক গিলছে। সে ভাবছে অব্র ভাইয়া কি করছে। হঠাৎই ওহুর মাথা তুলে হাঁক ছুড়ল। তোর জিমেল পাসওয়ার্ড দে। ওহু এবার চোখ কুচকে অস্বাভাবিক মিশ্র স্বরে আওড়ায়, জিমেল পাসওয়ার্ড দিয়ে কি করবেন আপনি? দরকার আছে দে। 1 2 3 4 5 6 7 8 ABC। আচ্ছা তুই থাক, ফোনটা আমি নিয়ে যাচ্ছি আপাতত। মানে? কিন্তু কেন? আপনার কোনো ছবি নেই। কিন্তু অব্র আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ওহু একদৃষ্টে পেছনে তাকিয়ে রইল, রাগ, অপমান, হতাশা নিয়ে সোফায় বসলো, কপালে হাত রেখে এক গভীর হাহাকারে। পরক্ষণে মনে পড়ল নিহার কথা। এত সব কাণ্ডের সূত্রপাত সে। রুমে ঢুকেই নিহা পালঙ্কের ওপর গুটিসুটি মেরে বসে আছে, চোখে ভয় তার। ওহু রাগান্বিত মুখে দেখে নিহারও সংকুচিত হয়ে পড়ে। কিরে, অব্র ভাইকে কি বলেছিস? তীব্র বেগে ছুটে আসছিল ওহু। আপু, আমি নিজে ইচ্ছে করে কিচ্ছু বলিনি। তাহলে কার ইচ্ছায় বলেছিস? হ্যাঁ, গর্জে উঠল ওহু। অব্র ভাইয়া তখন ধমক দিয়েছিল, চকলেট নিতে গিয়েছিলাম, ভয় পেয়ে গেলাম, তাই তো বলে ফেলেছি। তুই অন্য কিছু বলতে পারতি, আর আমার জন্য চকলেট নিতে পারতি না? সরি আপু। ওহু দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগটা গিলে ফেলল। জানে নিহা খুব বেশি ভুল করেনি। এমন পরিস্থিতিতে তো ওহু নিজেও একাধিকবার পড়েছে। তবে মনের ভেতর রাগ যেন কমাতে পারল না। একটা কথাই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। চাইলেই তো পরিস্থিতি এড়াতে পারে না। শেষ পর্যন্ত কিছু না বলে টেবিলে থেকে চকলেটের বক্সগুলো তুলে নিয়ে নিহার রুম থেকে বেরিয়ে গেল ওহু। পেছনে ফেলে গেল অনুতপ্ত নিহাকে। নিহা তাকিয়ে রইল চুপচাপ চলে যাওয়া পথের দিকে চেয়ে। অব্র ফিরে এসে এলো তার কক্ষে।
কক্ষের আশ্রয়ে। ওর ফোনটা যত্ন করে পালঙ্কের পাশে রেখে সাইড টেবিলের ওপরে রাখলো অব্র। তারপর ঢুকে পড়লো বাথরুমে শাওয়ার নিতে। অপরদিকে নিহার কক্ষ থেকে ফিরে এলো ওহু। তার হাতে কয়েকটা চকলেটের বক্স। সেই বক্সগুলো ওহু রাখলো পালঙ্কের পাশের টেবিলে। হঠাৎ পালঙ্কের ওপর চোখ যেতে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। একটা ব্লেজার পরে আছে সেখানে। কৌতূহলে এগিয়ে এলো ওহু, হাতে তুলে নিয়ে গা শিউরে উঠল। এ তো অব্র ভাইয়ের ব্লেজার। এক মৃদু আবেগ ব্লেজারে আলতোভাবে ভাঁজ করে তুলে রাখলো আলমারির ভেতরে। আধ ঘন্টা পর শাওয়ার সেরে এসে অব্র পরলো সাদা রঙের একটি সাদামাটা টি শার্ট। হাতে তুলে নিল ল্যাপটপ। অফিসের প্রয়োজনীয় নথিপত্রে চোখ বোলাতে বোলাতে ডিনারের সময় হয়ে এলো। ডাইনিং টেবিলে সকলে বসে খাবার খাচ্ছে, কিন্তু ওহুর চোখ তখন বারবার অব্রর দিকে। সে বোঝার চেষ্টা করছে অব্র ভাইয়ের চোখে কি লেখা আছে, কিন্তু অব্র সেই চিরচেনা স্বভাবে মুখে নিঃশব্দতা আর চোখের নির্লিপ্ততা নিয়ে খেতে চলেছে। সেবার ওহুর দিকে তাকালো না ফিরে। খাবার শেষ করে দ্রুত পায়ে রুমে ফিরে এলো ওহু। পালঙ্কের ধারে বসে পা দুলাতে দুলাতে ভাবতে লাগলো, আজকে অব্র ভাই ফোনটা আমাকে দিবে না? না থাক, কাল সকালে চেয়ে নেব, আজ না। এই ভাবনার মাঝে তার চোখ পড়ে গেল সাইড টেবিলের ওপর রাখা চকলেটের বক্সগুলোর দিকে। কৌতূহল ঘিরে ধরলো ওহুকে। হাত বাড়িয়ে এক এক করে খুলে দেখলো প্যাকেটগুলো। বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে গেল। এখানে তো স্ট্রবেরি নয়, আর অনেক স্বাদের নানা রঙের চকলেট। একের পর এক গুনে গুনে 17টি ফ্লেভারের চকলেট পেল, আর 15টি চকলেটের বক্স, 5টি। গোটা দোকানে এনে রেখেছে অব্র। আহা, সে তো শুধু স্ট্রবেরি ফ্লেভারই চেয়েছিল। এমন ভালোবাসা ভরা অপ্রকাশিত প্রাপ্তি ওহুর ধরে এনে দিল মুচকি হাসি। সে হৃদয়ে ওমরে ভরে উঠল। ঠিক তখনই অব্র ফিরে এলো তার কক্ষে। পালঙ্কে বসে সাইড টেবিলে থেকে তুলে নিল ওহুর ফোন, কিন্তু ফোন হাতে নিয়েই চক্ষু ছানা বড়া হয়ে গেল তার। গুগল ফটো খুঁজে সেখানে অনেকগুলো ছবি ডিলিট করা, কিন্তু মুছে যায়নি। নিচের দিকে স্ক্রল করতে করতে হঠাৎ কিছু ছবিতে দৃষ্টি আটকে গেল। এক একটা ছবি যেন শখের করার মতো আঘাত করছে অব্রকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। এই ছবিতে ক্লিক করতেই পুরো স্ক্রিনে ভেসে উঠল সেই দৃশ্য। অব্রর ঘুমন্ত অবস্থা, তার পাশে রোমান্টিক ভঙ্গিতায়। অব্র হঠাৎ বিদ্যুৎ স্পষ্ট খাওয়ার মতোই হলো। শটান হয়ে বসে পড়ল পালঙ্কে। গলা শুকিয়ে আসছে এতক্ষণে, কিন্তু শান্ত হতে পারছে না। বিষম খাচ্ছে সে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, একের পর এক ছবি দেখে যাচ্ছে। ভাবছে কখন তোলা এগুলো। মনে করার চেষ্টা করলো কখন এত ঘুমিয়েছিল অব্র। অবশেষে একটি ছবি চোখে পড়তে মনে পড়ে গেল সেদিন ডাক্তার অব্রর হাতে ড্রেসিং করতে এসেছিল, আর সেদিনে হুতার শার্ট পরিয়ে দিয়েছিল। যদিও পরে বলেছিল কেউ অন্যজনের সাহায্য নিয়েছে। অব্রর চোখে ধরা পড়ে গেল মিথ্যা। হতবাক হয়ে রইল অব্র। এই মেয়েটা কেন বারবার তার সাথে চালাকি করে? এই তো দেখি আমার থেকেও বেশি বিপজ্জনক মেয়ে। আমাকে ঘুম পাড়িয়ে রেখে আমার ইজ্জত লুটে নিয়ে এলো। ওপরওয়ালা জানে আমার কি আমার সাথে করেছে। কিছুক্ষণ চুপ থেকে থমেরে রইল সে। তারপর উঠে গেল বেলকনিতে। রাতের আকাশ ছুঁয়ে উঠেছে হালকা ভাবে। পকেট থেকে ফোন বের করে আনলো আর একে একে দেখতে লাগলো ছবিগুলো। অপরের প্রতিটি ছবির পেছনে গল্প খুঁজে ফিরছিল বারবার, কিন্তু সে নিজের দিকে তাকায়নি, তাকিয়েছিল অন্য কারো দিকে। ছবির ভেতরে এক মুগ্ধকর মুখ, এক অপরূপা চন্দ্রবালার দিকে। চোখ জুড়ে সেই দৃশ্য। সেই চন্দ্রবালার দিকে মোহনিত দৃষ্টিতে চেয়েছিল অব্র। তখন নিজের সঙ্গে সংলাপ করলো, আওড়াতে চাইলো, এই মেয়ের এই একজোড়া চোখ আমার সমস্ত ঘুম কেড়ে নিয়েছে পুনরায়। নিজের মনের গভীরতা অনুভব করতে হঠাৎই জেগে ওঠে সেই নাম, চন্দ্রবালা। আওড়ালো অব্র ক্ষণিকেই। নিষ্ঠুর চন্দ্রবালা, তুমি আমার প্রতিচ্ছবিতে আমি আটকাই বারংবার। তুমি ভুলে গেছো আমার অতীত কাহিনী। এই চন্দ্রবালা জানে তার দিকে কতবার তাকিয়ে কত শত আহাজারি করেছি আমি। অভিযোগের পত্র তুলে কি বেনামি খামে পৌঁছায়নি তোমার সান্নিধ্যে চন্দ্রবালা? তুমি তো এই চাঁদের সামর্থ্য প্রতিচ্ছায়া। চন্দ্র হিংস করে তোমায় দেখে। এত অপরূপ তুমি চন্দ্রবালা। তাই তো নিশকতা আমায়
নালিশপত্র জানিয়েছে তোমার নিকটে বেনামি খামে উড়িয়েছি এক মেঘরথে, তুমি খোঁজ নিও ডাকপিয়ন হয়ে। রাতে নীরবতার অন্ধকারের পর্দা সরিয়ে এক মধুর প্রভাবের সূচনা। পূর্ব আকাশে সূর্য উঠেছে, লাজুকভাবে উকি দিচ্ছে, কোমলভাবে আলো ছড়াচ্ছে। মেঘ মেলে চোখ মেলে দেখে সে কিছুক্ষণ আগেই পালঙ্কের সাথে বসে নিঃশ্বাস টেনে নিচ্ছিল ভোরের নির্মলতায়। আহা, এই ভোরে শান্ত সৌন্দর্য এক মুহূর্তে যেন ওহু হৃদয়ে সবকিছু প্রিয় করলো। পালঙ্ক ছেড়ে ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে যায় ওহু। দাঁড়িয়ে পড়ে বারান্দায়, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়। প্রভাতে স্নিগ্ধ সুবাস তার শরীর ছুঁয়ে রেখে যায়। মনটা প্রশান্তিতে ভরে যায় তার। খানমহল এর সুবিশাল বাগান থেকে ফুলের গন্ধ, পাখিদের কিচিরমিচির গান। এই মহল শুধুমাত্র এক স্থাপনা নয়, এক ইতিহাস, এক উত্তরাধিকার। আজমল খানের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন এই রাজকীয় আবাস। আজমত খান সেই পুনরায় অক্ষুণ রেখেছে, সংস্কার ও আধুনিকতার মোড়কে ঢেকে নিয়েছে। সোনালী হ্রদে পূর্ব দিকের সোনালী আলোতে উজ্জ্বল মুখশ্রী হয়ে উঠেছে ওহর। তার গলা গা ছুঁয়ে যাচ্ছে প্রভাতের রং, ঠোঁটে ছুঁয়ে আছে নির্মল হাসি। এ যেন কোনো চন্দ্রবালার মুগ্ধকর প্রতিচ্ছবি। বেলকুনি থেকে কক্ষ ফিরে হঠাৎই চোখ পড়ল টেবিলের ওপর রাখা চকলেটের বক্সগুলোর দিকে। গত দিনের ঘটনার স্মৃতি আবারও জেগে ওঠে মনে। মাথায় হাত রেখে অঙ্গ ভুলবোনার জন্য নিজেকে নিজের নিকট তিরস্কার করে। আরে, আমার ফোনটা তো এখনো আনা হয়নি। দুশ্চিন্তায় পড়ে যায় সে। যদি অব্র ভাই অন্য কিছু দেখে ফেলে তাহলে তো রক্ষা নেই। সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, ফোন উদ্ধার করতে হবে। ও নিজেকে সামলেও ফ্রেশ হয়ে নেয়, মাথায় ওড়না পেঁচিয়ে নেয় স্বাভাবিক নিয়মে। সাদাবাটা কামিজ পরিপাটি হয়ে সবসময় স্বাচ্ছন্দ্যভাবে থাকে সেভাবেই। আর তার সহজ সরল রূপটাই তাকে আরও অন্যান্য করে তোলে। পা ফেলে অব্রের ঘরের দিকে। প্রতিটা পদক্ষেপে তার মনে দোলা দিচ্ছিল অজানা আতঙ্ক। ওই রুমে সে যতবারই এসেছে ততবারই তিনি কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। কিন্তু আজ ঘর ফাঁকা, পালঙ্কে কেউ নেই, বেলকুনিও শূন্য। হতাশ হয়ে ড্রয়িং রুমে ফিরে আসে ওহু। কাঠের সোফায় বসে চিন্তায় মগ্ন হয়। তখন চোখ পড়ে মহলের বাইরে আলিনা খান। দৈবিক বিদ্যুতের বেগে ছুটে মারে ওহু। চাচি, তুমি অব্র ভাইয়াকে দেখেছো আজ সকালে? জবাব আসে মুহূর্তেই। অব্র তো জিম রুমে আছে নিচতলায়। কপাল কুঁচকে তাকায় ওহু। জিম করছে এত তাড়াতাড়ি? হাতের ব্যথা সেরে গেছে নাকি? বিস্ময়ে চোখ বড় হয় ওহুর। জিম ঘরের দিকে এগিয়ে যায় ওহু। হঠাৎ করে হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে যায়। ধীরে ভেতরে ঢুকতে চেয়েও না পাওয়ার একটি হাঁপুতি ছাড়তে থাকে সে। চোখ ঘুরিয়ে অব্রকে দেখতে পায় রানিং মেশিনে দৌড়াচ্ছে। ধূসর শার্ট ভেজা ঘামে, পেশি ভরা বাহু দৃশ্যমান। ওহু অনুভব করে কাউকে দাঁড়িয়ে থাকা। পেছনে ধীরে ধীরে ফিরে তাকায়, দেখে এক শুভ্র কন্যা গাপাকাপি চোখে তাকিয়ে আছে তার ওই দিকে। অব্র তার দিকে এগিয়ে আসে, তোয়াল দিয়ে শৈলের মুছতে মুছতে হাসে। যা ওর চোখে ধরা পড়ে। আকস্মিক অব্র হাঁক ছাড়ল। কিরে, এখানে এই সময়? আমি? অব্র ওহুর দিকে আসে না, পা বাড়িয়ে সঙ্গে বুলি ছুড়ে। আমার সাথে কথা বলতে আসলে এত স্বর্গবর্ণ উচ্চারণ করতে হবে কেন? ওহু ধীরে ধীরে নিজেকে দেওয়ালের বর্ণারের সাথে ঠেসে দেয়। ওহুর দুহাত নিজের দিকে আবদ্ধ করে ফেলে। ভয় আর লজ্জায় চুপসে যায় ওহু। অব্র তার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে বলে। ওহু চোখ নামিয়ে নেয় কাতর কণ্ঠে। কি করছেন? ছাড়ুন, ভয় লাগছে আমার। অব্র ওহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভয় পাস না? আমার তোর বন মানুষ না যে কামড়ে দিব। এই সংলাপ পেয়ে ওহুর চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। অব্র হঠাৎ হাত ছেড়ে দেয়, পকেট থেকে ফোন বের করে হাতে দেয়, তারপর আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। সে ছবির প্রসঙ্গ, যে কারণে এত কিছু ঘটেছিল, সে বিষয়টি একটি শব্দ করল না আব্র। ওহু তৈরি হয়ে নিচে নামছে মহলের। ভার্সিটি যাবে শিফার সাথে। সিঁড়ি বেয়ে নামার সময় বাইক থেকে অনেকগুলো কণ্ঠ ভেসে আসে বাইরে থেকে। কেউ গিয়ে দেখ,
বিদেশিনী মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চেহারায় অচেনা বিভ্রান্তি। আলিনা খান তক্ষুনি প্রশ্ন ছুড়ে মারে, কে তুমি? চিনলাম না তো। মেয়েটা হালকা হেসে জবাব দেয়, আমি জিসা আনাম।